বৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো, আর আমাদের প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করছো। আমি তোমাদের নবম শ্রেণীর ত্রিকোণমিতির দশম অধ্যায়ের উপর কিছু ক্লাস করছি। আশা করি সবগুলো ক্লাস ঠিকমতো অনুসরণ করছো আর অঙ্কগুলো বাসায় করতে চেষ্টা করছো। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতার উপর নির্ভর করে আরও কিছু অঙ্ক করব। চলো শিক্ষার্থীরা, বই খাতা নিয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তাহলে আমরা গত ক্লাসে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক কিছু সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। সেক্ষেত্রে আমরা দুইটা ক্লাসে 4টা অঙ্ক করছি। আশা করি শিক্ষার্থীরা 4টা অঙ্ক ঠিকমতো বুঝতে পারছো। এখন 4টা অঙ্কের মধ্যে 4 রকমের সমস্যা ছিল। তো এইভাবে যদি আমাদের সামনের পরীক্ষায় এই ধরনের সমস্যা আছে, আশা করি তোমরা অঙ্কগুলো আনসার করতে পারবা। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আরও কয়েকটা অঙ্ক করব, সেখানে আরও কিছু নতুন নতুন সমস্যা নিয়ে অঙ্কগুলো উপস্থাপন করা হবে। তো চলো খাতা কলম নিয়ে শুরু করি। আমি প্রথমে একটা প্রশ্ন লিখি, তোমরা প্রশ্নটা খাতায় তুলো। তাহলে আমাদের আজকের ক্লাসের অনুসরণী দশম অধ্যায়ের অনুসরণী 10 শিক্ষার্থীরা, একটা প্রশ্ন আমি প্রথমে লিখি, তোমরা খাতায় তোলো প্রশ্নটা। সেক্ষেত্রে আমি বইয়ের সাহায্য নিয়ে প্রশ্নটা তুলি। ভূতলস্থ কোন স্থানের একটি দালানের ছাদের একটি বিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা, আমি সমস্যাটা লিখলাম। এই সমস্যাটা আজকে সমাধান করব। তারপরে আমাদের ক্লাসের নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পারি আরও অঙ্ক করতে চেষ্টা করব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে প্রশ্নটা আমি একটু বুঝাই। ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 40 মিটার পিছিয়ে গেলে দালানের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। দালানটির উচ্চতা কত? তাহলে আমরা যে অধ্যায়ের নামই হলো দূরত্ব এবং উচ্চতা বিষয়ক। এখানে দূরত্ব এবং উচ্চতা বিষয়ক, তাহলে আমাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে খেয়াল করো, ভূতলস্থ কোন স্থানে। তাহলে আমি যদি অঙ্কটা চিত্র আঁকতে চাই, আমি আগেই বলছিলাম যে দশম অধ্যায়ের অঙ্কের মূল কাজটা হলো চিত্রটা যদি সঠিকভাবে উপস্থাপন করা যায়, তাহলে তুমি অর্ধেক অঙ্ক পেরে ফেলছো। তো শিক্ষার্থীরা দেখো, চিত্রটা এই উদ্দীপকটাকে আমরা চিত্রের মাধ্যমে কীভাবে উপস্থাপন করব, সেজন্য আমি আবার একটু বোঝাইতেছি যে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের শীর্ষের উন্নতি কোণ। তাহলে আমার প্রথমে একটি দালান লাগবে, যে দালানটা আমি মনে করি এবি একটি দালান। এই এবি দালান, তার শীর্ষের উন্নতি কোণ, তাহলে এ বিন্দু শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা আমরা অনায়াসে বুঝতে পারছি। এবার দেখো যে আমার যে দালানের ভূতলস্থ বি বিন্দু থেকে তারা বলছে যে ওই স্থান থেকে, যে স্থানে তার 60 ডিগ্রি কোণটা উৎপন্ন হয়েছে, ওই স্থান থেকে 40 মিটার যদি পিছিয়ে যান,
তাহলে এটা হলো আমার দালান, এদিকে আসলে হলো আগায় যাওয়া, দালানের দিকে আসলে হলো আগায় যাওয়া। আর দালান থেকে যদি ওই দিকে যায় বিপরীত দিকে অর্থাৎ 60 ডিগ্রি থেকে আরও সামনের দিকে আসে তখন সেটাকে বলা হয় পিছিয়ে যাওয়া। তাহলে ধরে নিলাম আমি একটু পর্যন্ত 40 মিটার পিছাইলো, তাহলে এই বিন্দুতে আসলো, তাহলে এখানে আমার শীর্ষ উন্নতি কোণ হইল 45 ডিগ্রি। তাহলে আমাদের যে এখানে নাম দিলাম সি বিন্দু আর একটা নাম দিলাম ডি বিন্দু, তাহলে শিক্ষার্থীরা আমার উদ্দীপকের আলোকে চিত্রটা অঙ্কন করা হয়েছে। এখন দেখো সবাই ঠিকমতো চিত্রটা বুঝতে পারছো কিনা। আমি আবার একটু ব্যাখ্যা করি যে এ বি একটি দালান, তার এ বিন্দুর শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি, এটা এ পর্যন্ত আসছে। এবং এখন ওই স্থান থেকে অর্থাৎ 60 ডিগ্রি যে স্থানে হয়েছে ওই স্থান থেকে 40 মিটার যদি পিছিয়ে যায়, পিছিয়ে গেলে বলতে দেওয়াল থেকে মানে দালান থেকে আরও দূরে সরে গেল, তাহলে তার উৎপন্ন কোণটা হলো 45 ডিগ্রি। এখানে ছিল 60 ডিগ্রি, এখন নতুন অবস্থায় আইসা 40 মিটার পিছিয়ে গিয়ে ডি বিন্দুতে হলো 45 ডিগ্রি। এখন আমার দালানটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে যদি আমি দালানটির উচ্চতা নির্ণয় করতে চাই, এখানে দেখো যে বি থেকে যে সি বিন্দুটা ছিল তার দূরত্ব কত সেটা আমি জানি না, এবং উচ্চতা কত সেটাও আমি জানি না। তা আমরা ধরে নিলাম যে বি থেকে সি এর দূরত্ব হইল 1 মিটার, অর্থাৎ প্রথম যে উন্নতি কোণটা উৎপন্ন হয়েছিল সেটা দালান থেকে 1 মিটার দূরে ছিল, তো এটা আমি ধরে নিলাম 1 মিটার। তারপরে আমরা আরও ধরে নিলাম যে দালানটির উচ্চতা হলো 20 মিটার। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা মূল সমস্যাটাকে জ্যামিতির সাহায্যে উপস্থাপন করি। যে উত্তরটা যদি আমি লিখতে চাই, মনে করি এ বি দালানের উচ্চতা, দালানের উচ্চতা 20 মিটার, বি থেকে 1 মিটার দূরে 1 মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। সি বিন্দু থেকে 40 মিটার পিছিয়ে ডি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। উন্নতি কোণ আমি নামটা দিলাম এ ডি বি সমান 45 ডিগ্রি। তাহলে এখানে খেয়াল করো, যখন সি থেকে ডিতে আসলো তাহলে সিডির দৈর্ঘ্য হলো 40 মিটার আর বিসির দৈর্ঘ্য হলো 1 মিটার। তাহলে এই বিডি বাহুর সমান হলো বিসি প্লাস সিডি সমান যদি আমি লিখি তাহলে হয় এক্স প্লাস 40 মিটার। তো শিক্ষার্থীরা আশা করি এ পর্যন্ত তুমি জ্যামিতিক ব্যাখ্যাটা ভালো মতোই বুঝতে পারছো। এবার দেখো এই বিবরণের আলোকে এই চিত্রের মধ্যে মূল ত্রিভুজ হলো দুইটা, একটা ত্রিভুজ হলো এ সি বি সি আর একটা ত্রিভুজ হলো এ বি ডি। দুইটাই সমকোণী ত্রিভুজ, কারণ আমরা আগেই জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বেশি নির্ণয় করা হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো এই এ বি সি এবং ত্রিভুজ এ বি ডি এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমি ত্রিকোণমিতিক অনুপাত নিতে চাই, তাহলে আমি প্রথমে নিতে পারি এ বি সি ত্রিভুজ, তারপর আমি নিতে পারি এ বি ডি ত্রিভুজ। সেক্ষেত্রে আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে আমার কী কী দেওয়া আছে, এবং যে আমি লিখি এ বি সমান এস মিটার ধরে নিলাম, বিসি সমান এক্স মিটার। কোণের হিসাবগুলো যদি আমি দেখাই তাহলে এ সি বি কোণ সমান 60 ডিগ্রি এবং এ ডি বি সমান 45 ডিগ্রি। তো শিক্ষার্থীরা আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। আমরা এখন মূল কাজে যখন চলে যাব তখন আমার এই ত্রিভুজটা বিবেচনা করব, এ বি সি ত্রিভুজ, আবার এ বি ডি ত্রিভুজ বিবেচনা করব। সেই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নেব। তো ত্রিকোণমিতিক অনুপাত নেওয়ার সময় আমাদের যে অনুপাতের ধর্ম বা বৈশিষ্ট্য আছে সেটা আমরা সবারই জানা আছে। যে দেখো এই ত্রিভুজের মধ্যে এটা যদি লম্ব, এটা ভূমি, লম্ব এবং ভূমি তাদের
সন্নিহিত কোণ হলো 60 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই tan অনুপাত নেব, কারণ tan এর ক্ষেত্রে আমরা জানি tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি। তাহলে এখানে দেখো এই যে দুইটা ত্রিভুজই নেই না কেন, উভয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা tan অনুপাত নিয়ে অঙ্কটা করতে পারবো। তো সেক্ষেত্রে চলো শিক্ষার্থীরা আমি উপরের অংশটা মুছা আমরা ত্রিভুজ থেকে কাজটা সম্পন্ন করি। আর এই পর্যন্ত সবাই খাতায় চার্ট করে তুলে ফেলো, আর এই প্রশ্নটা মুছে ফেলি। তাহলে শিক্ষার্থীরা এখন আমি ত্রিভুজ এ বি সি সমকোণীতে এই তথ্যটা এখানে যেহেতু লেখা আছে, তাহলে আমরা সরাসরি লিখে ফেলি tan ACB কোণ সমান হলো AB বাই BC, বা tan 60 ডিগ্রি ইকুয়াল H বাই x। তাহলে tan 60 ডিগ্রির মান হলো √3 ইকুয়াল টু H বাই x। এখান থেকে আমি যদি আর গুণ করি তাহলে আমি লিখতে পারি আর গুণ করলে আমি লিখতে পারি কি, দেখাটা নিচে মনে মনে আমি 1 ধরলে H ইকুয়াল টু √3x। তাহলে আমি এটারই একটা নাম দিয়ে রাখলাম 1 নাম্বার সমীকরণ, কারণ এখানে আমাদের অজানা রাশি দুইটাই, x অজানা h অজানা। তাহলে আমি এবার এই অংশটা শেষ করে ফেললাম, এটার নাম দিয়ে রাখলাম 1 নম্বর সমীকরণ। তো শিক্ষার্থীরা এখন আমরা চলে যাব 2 নম্বর ত্রিভুজ অর্থাৎ ABD সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে আমি এই অংশটা মুছে ফেলি, বিবরণটা সবাই খাতা উঠাইতে পারছো আশা করি। তাহলে আবার ত্রিভুজ ABD সমকোণীতে tan ADB কোণ সমান AB বাই BD। তাহলে বা tan 45 ইকুয়াল H বাই x প্লাস 40, বা tan 45 সমান হলো 1 ইকুয়াল টু H বাই x প্লাস 40, বা এখন আর গুণ করো তাহলে H ইকুয়াল টু x প্লাস 40। তাহলে দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে h আছে, এখানে h আছে। আমি যদি h এর ভ্যালুটা এখানে এনে বসায় ফেলি, এটার নাম দিলাম 2 নং সমীকরণ। এখন লিখি আমি, এখন 1 নং হতে 1 নং সমীকরণের মান 2 নং সমীকরণে স্থাপন করি। সমীকরণে বসিয়ে পাই কি পাই, √3x ইকুয়াল টু x প্লাস 40। তাহলে আমি যদি শিক্ষার্থী এটারে পক্ষান্তর করি বা এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে √3x মাইনাস x ইকুয়াল টু 40, বা x কমন নেই তাহলে √3 মাইনাস 1 ইকুয়াল 40, বা x ইকুয়াল টু 40 বাই √3 মাইনাস 1। তো শিক্ষার্থী আশা করি এ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছো হিসাবটা। এখন আমি ক্যালকুলেটরের সাহায্যে যদি মানটা বের করতে চাই, তাহলে দেখো তো মানটা কত আসে। তাহলে আমরা বা দিয়ে দেখি, বা x ইকুয়াল টু 40 বাই √3 এর মান ক্যালকুলেটর দিয়ে আমি দেখি, √3 ইকুয়াল টু 1.7320 মাইনাস 1, বা x ইকুয়াল টু, আমরা উপরে লিখি, বাকি অংশটা উপরে চলে যায়। আশা করি এই পর্যন্ত সবার হয়েছে। আমরা বাকি অংশটা এখান থেকে লিখি আবার, যে বা x ইকুয়াল টু 40 বাই √3 মাইনাস 1 ইকুয়াল টু তোমার 0.732। তাহলে বা x ইকুয়াল টু 40 ভাগ 0.732 ইকুয়াল টু 64। তো শিক্ষার্থীরা এখন আশা করি x এর মানটা ঠিক মতো বুঝতে পারছো। তা আমাদের উদ্দীপকে চাইছিল উচ্চতা,
তাহলে সেক্ষেত্রে আমি এই এক্স এর যে মানটা পাইলাম সেই মানটাকে আমি 1 নং সমীকরণে বসাই। এখন অতএব এক্স ইকুয়াল টু 54.64 মিটার। এখন এক্স এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই, তাহলে দেখো বসাইলে কি পাই। 1 নং সমীকরণ ছিল এস ইকুয়াল টু রোড 3 ইন্টু এক্স এর পরিবর্তে 54.64, তাহলে রোড 3 দিয়ে এটা গুণ করি, গুণ রোড 3 ইকুয়াল টু 94.64 মিটার প্রায় লিখে দেব, কারণ আমরা সম্পূর্ণ মানটা নেই নাই, এই জন্য এখানে আমরা এটারে প্রায় লিখব। আর যদি প্রশ্নে উল্লেখ থাকে যে রোড 3 মান কত ডিজিট পর্যন্ত, সেক্ষেত্রে সেই ডিজিট পর্যন্ত আমরা নিব। তাহলে আমরা এখানে দেখো খেয়াল করো 1 2 3 4 শূন্য নিছি, দশমিকের পরে 4 স্থান পর্যন্ত নিছি। প্রশ্নে বেশিরভাগ 2 স্থান অথবা 3 স্থান পর্যন্ত উল্লেখ থাকে। সেই হিসাবে আমাদের সমস্যাটার যে সমস্যা ছিল সেখানে দালানের উচ্চতা পাইছি আমি 94.64 মিটার। তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা ঠিকমতো সবাই বুঝতে পারছো। এখন কিছু সময় দিলাম, তোমরা বাকি অঙ্কটা কমপ্লিট করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটা ঠিক মতো উঠাইতে পারছো। আবার আমি একটু বুঝাইতে চেষ্টা করি। দেখো যে আমি চিত্রটা ছিল যে এটি একটি দালান ধরে নিয়েছিলাম, তার উচ্চতা এস এবং শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে বলা হয়েছিল যে 60 ডিগ্রি যে স্থানে উৎপন্ন হয়েছে সেই স্থান থেকে আরো 40 মিটার পিছিয়ে গেলে উৎপন্ন কোণ হলো 45 ডিগ্রি। তাহলে আমরা সি থেকে 40 মিটার দূরে ডি বিন্দুতে আসা উৎপন্ন কোণ হয়েছিল 45 ডিগ্রি। ফলে আমাদের যে চিত্রটা অঙ্কন করছি সেখানে মোট 2টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আশা করি এই চিত্রটা খুব মনোযোগ সহকারে সবাই খেয়াল করছো এবং বুঝতে পারছো। তাহলে এই ধরনের কোনো সমস্যা যদি থাকে তাহলে আশা করি এখন তোমরা ভালো মতে উত্তর করতে পারবে। এটার মতো সেম সেম একটা অঙ্ক আছে আমাদের মেইন বইয়ের উদাহরণ 5-এ এবং অনুশীলনীতে এরকম অসংখ্য অঙ্ক আছে। আর বোর্ড প্রশ্ন যখন নাড়াচাড়া করবা টেস্ট পেপারে, কারণ তোমরা কিছুদিন পরে 10 উঠে যাবা, তখন বোর্ড প্রশ্নগুলিতে দেখবা যে উদ্দীপকটা আমাদের মূল কাজটা হলো উদ্দীপকটাকে আমার বুঝতে পারা। তাই আশা করি এই উদ্দীপকটা বুঝতে পারছো এবং হিসাব নিকাশটা ঠিকমতো যথাযথভাবে করতে পারছো। তো শিক্ষার্থীরা, আমি অঙ্কটা মুছে ফেলি, চলো আমরা আরেকটা নতুন সমস্যা সমাধান করতে চেষ্টা করি। তো সবাই উঠাইতে পারছো? মুছে ফেলি। শিক্ষার্থীর আরেকটা সমস্যা তুলো, আজকে আমরা আরেকটা নতুন সমস্যা করব। সেটা একটা নতুন একবারে সমস্যা নাম্বার 2 ধরলে 2 নম্বর দেওয়া লিখতে পারো। তাহলে এটা আমি বই থেকে একটু সাহায্য নিয়ে দেখি। একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে তার ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 15 মিটার দূরে ভূমি স্পর্শ করে।
ভূমি স্পর্শ করে। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তুমি সমস্যাটা খাতায় উঠায় ফেলো। তাহলে আমরা একটু বলি, দেখো, একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির 15 মিটার দূরে ভূমি স্পর্শ করে। অর্থাৎ যে খুঁটির যে গুড়া আছে তার থেকে 15 মিটার দূরে, এখানে কথাটা হবে কি, খুঁটির গুড়া থেকে 15 মিটার দূরে ভূমি স্পর্শ করে। খুঁটিটি সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থীরা অনেকেই হয়তো অনুমান করতে পারছো চিত্রটা কীরকম হবে। তাহলে আমি এখানে চিত্র মডেলটা দাঁড় করাই, যে আমি মনে করি এবি একটা খুঁটি। এবি যদি একটা খুঁটি হয়, তার উচ্চতা আমি ধরে নিলাম এস, যে এবি খুঁটির উচ্চতা এস মিটার। তাহলে আমাকে বলা হয়েছে যে কত সম্পূর্ণ দৈর্ঘ্য। তাহলে যেহেতু ভাঙ্গা অংশ একটা জায়গায় ভাঙছে, আমি ধরে নিলাম যে এক্স উচ্চতায়, খুঁটিটা এক্স উচ্চতায় ভেঙে গেছে। ভাঙ্গা যায় এই যে তোমার সাপোজ ধরো এ বিন্দুটা, এই এ বিন্দুটা ভাঙ্গা বি থেকে 15 মিটার দূরে এসে ভূমি স্পর্শ করছে। আর একটা কথা আমরা বলেছিলাম যে প্রথম ক্লাসে, যখন উৎপন্ন কোণের উপর নির্ভর করে একটা আনুপাতিক চিত্র আঁকবো। তো যেহেতু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেক্ষেত্রে আমাদের যে ধর্মটা ছিল সে মতে। আর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই উৎপন্ন কোণটা কিন্তু ভূমির সাথে করে নাই, করছে দণ্ডায়মান অংশের সাথে। তাহলে এই আমার গাছ এখানে আমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই গুড়া থেকে বি থেকে 15 মিটার দূরে সি বিন্দুতে ভূমি স্পর্শ করছে। তাহলে এখানে হলো আমার 30 ডিগ্রি। এবার আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। তাহলে আমি যদি এটাকে আমার নিয়ম অনুযায়ী দিই, যে এ বি এখানে সি আর এখানে ডি দিলাম, তাহলে শিক্ষার্থীরা চিত্রটা আমার উদ্দীপকের সম্পূর্ণ চিত্রটা এখানে উপস্থাপিত হয়ে গেছে। এই ক্ষেত্রে খেয়াল করো যে আমার সম্পূর্ণ গাছটা ছিল এস মিটার, আমি ধরে নিলাম এটা এক্স উচ্চতায় ভাঙছে। তাহলে যে দণ্ডায়মান অংশটা কত হতে পারে? এই দণ্ডায়মান অংশটা হলো এস মাইনাস এক্স, আর এই দণ্ডায়মান অংশটা এখানে বাইন্ডা পড়ছে, তাহলে এখানে হলো এস মাইনাস এক্স। তাহলে শিক্ষার্থীরা এই অংশটা, এই ভাঙ্গা অংশটা এসে হলো এক্স, এস মাইনাস এক্স মিটার। তাহলে আবার একটু খেয়াল করো যে কি ঘটনাটা ঘটলো, যে সম্পূর্ণ গাছটা ছিল আমার এস। দেখো আমি যদি এখানে আবার চিত্রটারে একটা আঁকি, তাহলে এই সম্পূর্ণ গাছটা হইলো আমার এস, নাম দিলাম এ বি। এবার আমি ধরলাম যে এটা তোমার মনে করো সি বিন্দুতে ভাঙলো, সি বিন্দুতে ভাঙ্গার দৈর্ঘ্যটা ধরলাম এক্স। তাহলে আমার দণ্ডায়মান অংশটা কত হইলো? এস মাইনাস এক্স, স্বাভাবিকভাবেই। এবার এই ভাঙ্গা অংশটাই এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করছে কত মিটার দূরে? 15 মিটার দূরে। এখানে তোমার যত মিটার বলবে তত মিটার দূরে হবে। তাহলে এই যে দেখো এখন ঘটনাটা হইলো, গাছ হইলো আমার এটা আর কোণ হইলো এটা। তাহলে আমার এখন এই জায়গার কোণ হিসাবে বাকি কাজটা সম্পন্ন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে উৎপন্ন কোণ সবসময় ভূমির সাথে হয়। তাহলে যেহেতু উৎপন্ন কোণটা সি বিন্দুতে হয়েছে, তাহলে আমার ভূমি হয়ে গেল বিসি, ভূমি বিসি। তাহলে ভূমি যদি বিসি হয়, তাহলে এই বিডি হলো উচ্চতা। তাহলে এখন আমি যে ত্রিভুজের পাইলাম সেই ত্রিভুজ হলো বিসিডি সমকোণী ত্রিভুজ। তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজের এই উচ্চতা হলো বিডি আর ভূমি হলো বিসি। তাহলে দেখো তো আমার কি অনুপাত নিতে পারি? এখানে আমি দুইটা অনুপাতে নিতে পারি। এখানে আবার অতিভুজটাও পাওয়া গেছে, যে এই যে ভাঙ্গা অংশ সেখানে এসে বিসি সিডি হয়ে গেল ভাঙ্গা অংশ এস মাইনাস এক্স। এখন যদি আমি এটাকে এক্স, এটাকে এস মাইনাস এক্স এবং এটাকে 15 ধরি, তাহলে একবার যদি আমি লম্ব আর ভূমি নেই, আর একবার ভূমি এবং অতিভুজ নেই বা লম্ব অতিভুজ নেই, তাহলে আমার হিসাব নিকাশ করে ভাঙ্গা অংশ এবং সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে আমরা এবার জ্যামিতির চিত্রের বিবরণটা লিখি। কি লিখবো? মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এবি। সমাধান করলাম। মনে করি এবি একটি
খুঁটি যার উচ্চতা এস মিটার। আরো মনে করি বি এক্স মিটার উচ্চতায়, এক্স মিটার, ধরো বি থেকে এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে খুঁটিটি ভেঙে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গোড়া থেকে 15 মিটার দূরে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করে তাহলে কি হইল? দেখো এখন আমাদের চিত্রটা আবার একটু দেখো। তাহলে এই যে ভাঙ্গা অংশটা এটা এসে হয়ে গেল এই এসি, যে ভাঙ্গা অংশটা আছে সেটা হলো সিডি। তাহলে আমার কি পাইলাম? এবি সমান এস মিটার, বিডি সমান 15 মিটার এবং সিডি সমান এস মাইনাস এক্স মিটার। উৎপন্ন কোণ বিসিডি সমান 30 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু সতর্কতার সাথে কাজ করতে হবে, কারণ এখানে আমার গতানুগতিক নিয়মের বিপরীত হয়ে গেছে। অর্থাৎ ভূমিটা হয়ে যাব এই বিসি, উচ্চতা হইল বিডি। তাহলে আমরা ত্রিভুজ বিসিডি সমকোণীতে এখন বা ডিবিসি যেটাই লেখা সমস্যা নাই, সমকোণীতে আমি কি কোণ নিব? ট্যান কোণ নিতে পারি, কারণ এখানে লম্ব আর ভূমি দিয়ে আমরা ট্যান নিতে পারি, আবার লম্ব ত্রিভুজ দিয়ে আমি সাইন নিতে পারি। তাহলে প্রথমে আমি ট্যান নিই। ট্যান বিসিডি সমান হবে বিডি বাই বিসি, লম্ব বাই ভূমি। আশা করি সবাই বুঝতে পারছে এই অংশটা। তাহলে আমি মান বসাই দিই, বা ট্যান 30 ডিগ্রি সমান 15 বাই এক্স। ট্যান 15 ডিগ্রির মান কত? 1/√3। 1/√3 ট্যান 30 ডিগ্রি 1/√3। তাহলে এই পাশে যা আছে তা এখন আর গুণ করো, তাহলে এক্স ইকুয়াল টু 15√3। এবার এটারও আমি একটা নাম্বার দিয়ে রেখে দিই। তাহলে এক্স এর মান, এটার নাম দিলাম তোমার 1 নং সমীকরণ। তা শিক্ষার্থী আশা করি এই পর্যন্ত ভালো মতোই বুঝতে পারছো এবং হিসাবটা একটু খেয়াল করো কিভাবে কাজটা হয়েছে। আমি উপরের অংশটা মুছে ফেলি, উপরের অংশে বাকি কাজটা সম্পন্ন করি। আবার যদি আমি এখন সাইন কোণ নেই, সাইন বিসিডি সমান, সেক্ষেত্রে আমি লিখতে পারি কি? বিডি বাই সিডি বা সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু বিডির মান হলো 15 আর সিডির মান হলো এক্স মাইনাস এস, বা সাইন 30 ডিগ্রি মান কত? ক্যালকুলেটর যাদের আছে হিসাব করলে পায়, টিপ দাও অথবা মুখস্থ করে লিখতে পারো। তো সাইন 30 ডিগ্রির মান হলো হাফ ইকুয়াল টু 15 বাই এক্স মাইনাস এস মাইনাস এক্স। তাহলে বা এখানে আর গুণ করো, তাহলে এস মাইনাস এক্স ইকুয়াল টু 15 দুগুণা 30। তাহলে বা এখানে দেখো আগে যে আমি এক্স এর মানটা বের করছি, তাহলে আমার মূল উদ্দেশ্য হলো এইচ এর মান বের করা। তাহলে এইচ ইকুয়াল টু 30 প্লাস এক্স, বা এইচ ইকুয়াল টু 30 প্লাস 15√3। তাহলে আমার কত হইলো? বা এইচ ইকুয়াল টু 45√3। অতএব আমার খুঁটিটির উচ্চতা 45√3 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, সম্পূর্ণ অঙ্ক খাতায় তুলে ফেলো। আশা করি সবাই হিসাবটা ভালো মতোই বুঝতে পারছো এবং পুরো অঙ্কটাই ঠিক মতো বুঝতে পারছো। তোমরা দ্রুত তুলে ফেলো, তারপর আমি একটু বুঝিয়ে দিব।
প্রিয় শিক্ষার্থীরা, আমি যে দুইটা অঙ্ক করলাম আশা করি ঠিকমতো বুঝতে পারছো। এই দুইটা অঙ্ক করার মাধ্যমে আমার দশম অধ্যায়ের যতগুলো সমস্যা ছিল সবগুলোই বুঝাইতে চেষ্টা করছি। তো আশা করি সবগুলি অঙ্কই ঠিকমতো বুঝতে পারছো। এখন তোমরা বাসায় বসে বসে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেগুলো একটা একটা করে করতে চেষ্টা করবে, এবং আমার যে ক্লাসগুলি আছে সেই ক্লাসগুলি থেকে সাহায্য নেবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো অথবা ফোন করে বলতে পারো। তা আমি চেষ্টা করছি তোমাদেরকে যে 6টা নিয়মের মধ্যে যতগুলো সমস্যা আসতে পারে সবগুলো সমস্যার উপর কিছু কিছু আলোচনা করতে এবং সেই অনুযায়ী অঙ্কগুলো করতে। তো সেই অনুযায়ী আমি আশা করি তোমরা অনুশীলনের সবগুলো অঙ্ক নিজেরাই করতে পারবা। তোমরা অবশ্যই বাসায় অঙ্কগুলো নিজে নিজে করতে চেষ্টা করবা, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা। সেই পর্যন্ত তোমরা সবাই বাসায় অবস্থান করো, ভালো থাকো। আমরা যখন সরকার আবার স্কুল খোলার জন্য নির্দেশ দিবে তখন আমরা ক্লাসে আবার বাকি কাজগুলি করব, তখন সৃজনশীল অঙ্ক করব, এবং আগামী ক্লাসে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। খুদা হাফেজ।